দেওয়া। সেই নির্বাচনের জন্য যতটুকু যা সংস্কার করা প্রয়োজন সবাই আমরা একমত হয়েছি। তারপরেও সবাই একমত হওয়ার পরেও তিনি ডিলে করে করে বিভিন্ন রকম বাইনারি তুলছে। যেমন 2টো ডেট দিল, আমরা বললাম যে আপনি একটা সুনির্দিষ্ট ডেট দেন। কেন সুনির্দিষ্ট ডেট দিলে উনি যদি নির্বাচন মিন করেন যে আমি দিব, তাহলে একটা সুনির্দিষ্ট ডেট দিলে সমস্যা কী? জনাব আজিজুল বারী হেলাল, পুলিশ 3 জনকে ধরেছে এবং পুলিশের কথা আমরা শুনলাম তারাই প্রকৃত হত্যাকারী, প্রকৃত অপরাধী। কিন্তু আন্দোলন করছে ছাত্রদল, শিক্ষকরা যুক্ত হয়েছেন, বলা হচ্ছে যে প্রকৃত না। আসলে প্রকৃত হত্যাকারী কারা সেটি কি আপনারা জানেন? আসলে প্রকৃত হত্যাকারী কারা এটা তো জাতীয়তাবাদী ছাত্রদল কিছুটা বলেছে, এবং এইটা বের করার দায়িত্ব যতটা পুলিশের ঠিক ততটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু অটোনমাস একটা বডি। আপনি দেখেন এই সাম্যর এই হত্যাকাণ্ড দিয়ে এটা আমার মনে হয় দ্বিতীয় হত্যাকাণ্ড হলো 5ই আগস্টের পরে যে নতুন প্রশাসন আসলো বিশ্ববিদ্যালয়ে। এই প্রশাসন আমরা দেখলাম যে তার আমলে 2টো হত্যাকাণ্ড। একটা হলো ফজলুল হক হলে একজন মানে বহিরাগতকে পিটিয়ে হত্যা করলো সকলের সামনে। তার নাম আবার দিল, আমরা বলি মব ভায়োলেন্স, তারা নাম দিয়েছিল মব জাস্টিস। হাস্যকর একটা ব্যাপার। এখন আজকে সাম্যকে হত্যা করা হলো গত 2 দিন আগে। আবার দেখলাম এই সাম্যর হত্যার পেছনে একটা মানে নেগেটিভ ন্যারেটিভও তৈরি করা হলো। এটা খুবই দুঃখজনক। একজন ছাত্র আর একজন ছাত্রের বিরুদ্ধে এভাবে নেগেটিভ ন্যারেটিভ তৈরি করতে পারে। তো এখন এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ভিসি এবং প্রক্টর, বিশেষ করে প্রক্টর তো ডাইরেক্ট এই সমস্ত আপনার এই ডিসিপ্লিনারি কমিটির সাথে জড়িত, ডিসিপ্লিনারি অ্যাকশনের সাথে জড়িত। প্রক্টোরিয়াল বিধি অনুযায়ী বিশ্ববিদ্যালয় চলে, এবং এরকম 2টো ঘটনা ঘটলো, তারা দুঃখ প্রকাশও করলো না, ইভেন পদত্যাগও করলো না। অন্তত আমরা তো বাংলাদেশ যে 5ই আগস্টের পর যে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছে, সেখানে তো অন্তত সকলকে ডেমোক্রেটিক মাইন্ডেড হয়ে ডেমোক্রেসির প্রতি একটা সম্মান দেখানো উচিত ছিল। যে তিনি যখন ফেল করলেন, এবং এই 2টো ঘটনা না, এর ভিতরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকটি ঘটনা ঘটেছিল একটা নারীর পোশাক নিয়ে, কি তুল কালাম কাণ্ড ঘটে গেল, তখনও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব ভূমিকা পালন করেছিল। সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসনের জাতীয়তাবাদী ছাত্রদল যে দাবিটি করছে যে প্রশাসনকে আপনার শক্তিশালী হতে হবে, বিশেষ করে এই প্রক্টর এবং এই ভিসি, এনারা এই বিশ্ববিদ্যালয় চালাতে আসলে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আর পাশাপাশি আরেকটি বক্তব্য হলো যে এই যে বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ঘটনা ঘটছে, এরপরে আপনি আরও কতগুলো ঘটনা বললেন যে আপনার রিটায়ার্ড আর্মি অফিসাররা বক্তব্য দিচ্ছে, এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মানে ঢাকা শহর একটি দাবি দেওয়া পেশের শহরে পরিণত হয়েছে। মনে হচ্ছে 5ই আগস্টের পরে যারা বঞ্চিত ছিল বিভিন্নভাবে, তারা সবাই রাস্তায় নেমে পড়েছে। মনে হচ্ছে ডক্টর ইউনূস সরকার হলো দাবি দেওয়া মেটানোর সরকার। 5ই আগস্টের পরে ওরকম ধারাবাহিক অনেকগুলো ঘটনা ঘটেছে। সরকার বলছে 250 আন্দোলন তারা মোকাবেলা করেছে, ওগুলোর বেশিরভাগই কিন্তু অরাজনৈতিক ছিল। এটার পেছনে একটা মতলব আছে। আপনারা জানেন যে বর্তমানে যে পলিটিক্যাল আনসার্টেনিটি, যে কনফিউশন জনগণের মধ্যে তৈরি হয়েছে, বিশেষ করে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট তৈরির পিছনে বা ডেমোক্রেটিক সরকার স্থাপনের করতে যে সমস্ত ন্যারেটিভ তোলা হচ্ছে, এইগুলো সব পুরনো আলোচনা, একটা আনসার্টেনিটি তৈরি হয়েছে। এই জন্য বলছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার তার ক্ষমতাকে প্রলম্বিত করবার জন্য তিনি এই সমস্ত আপনার মবগুলো বা এই মুভমেন্ট, যাই বলেন, মব বলেন আর মুভমেন্ট বলেন, এটা নিয়ে তো আর একটা সমস্যা ব্যাখ্যায় এটা করে জনগণের যে দৃষ্টি টু এস্টাবলিশ দ্য ডেমোক্রেসি এবং তার পছন্দের নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করার যে মেইন এজেন্ডা, সেই এজেন্ডা থেকে মানুষের দৃষ্টি ডাইভার্ট করবার জন্য তিনি কি এই সমস্ত জিনিসকে প্রভোগ করছেন কিনা। কারণ 8ই আগস্টে সরকার গঠনের পরে আমরা দেখেছি যে একদল ছাত্র সচিবালয়ের ভিতরে ঢুকে তারা পরীক্ষা ছাড়া পাশ করবে, সরকার সেটা মেনে নিল। এরপর বিচারপতি অপসারণেও একই রকম, আমি এগুলোর অনেক ঘটনা ঘটছে। সর্বশেষ জুলাই চার্টারে দেখেন, জুলাই চার্টারে হঠাৎ করে যমুনার সামনে আমার এই এনসিপির সদস্যরা এসে বলল যে একটা জুলাই চার্টার ঘোষণা করতে হবে, কোনো রাজনৈতিক দলের সাথে কথাবার্তা না বলে সরকার সেটা টেক আপ করে নিল। পরে অবশ্যই এটা নিয়ে একটা সমাধান হয়েছে। বিএনপি বলেছে যে সমস্ত
বিষয়ে আমরা ঐক্যমত হব, এটাই জুলাই চার্টার হবে। অর্থাৎ তারপরে এই যে শেখ হাসিনার বিচারের এবং আওয়ামী লীগের বিচারের ব্যাপারে সবাই ঐক্যমত। সরকার অযথা ডিলে করতে করতে ছাত্রদেরকে রাত্রেবেলা যমুনার সামনে নিয়ে গেল। অর্থাৎ এই যে যমুনার সামনে যে একটা মব তৈরি করলে বা একটা মুভমেন্টের মতো কিছু ক্রাউড সৃষ্টি করলে সব দাবি মানা যায়, এরকম একটা অবস্থা তিনি তৈরি করে, মানে একটা আনস্টেবল অবস্থা তৈরি করে তিনি তার ক্ষমতাকে লিঙ্গারিং করতে চায়, নাকি এখানে আরেকটা প্রশ্ন যে তার স্পন্সর যে রাজনৈতিক দলটি আছে এনসিপি, তার স্পন্সর, যদি প্রশ্ন করেন নাজমুল ভাই যে স্পন্সার্ড কেন বললেন, এর উত্তর আপনিও জানেন আমিও জানি। এখনও দুইজন উপদেষ্টা এনসিপি সমর্থিত জন উপদেষ্টা আছে, একজন আপনার পদত্যাগ করে নিল, এবং ডক্টর ইউনূস নিজেও এইসব বিষয়ে বলেছে যে এরা আমাকে ক্ষমতায় বসিয়েছে, এরা মাস্টার মাইন্ড, তারপরে এদের একটা দল গঠন করা উচিত। এই যে রাজনৈতিক, এই যে সামাজিক শক্তি এখনও রাজনৈতিক দল হয়ে উঠেনি, যদিও আত্মপ্রকাশ করেছে, এই শক্তিকে কি স্পেস দিচ্ছে তাকে দল গোছানোর জন্য? মানে আমাদের নির্বাচনকে পিছিয়ে কাউকে একটা সময় এবং একটা জায়গা দিচ্ছে তার দল গোছানোর জন্য, অথবা তার ক্ষমতা সুসংগত করবার জন্য। এবং ডক্টর ইউনূসের দেখবেন তিনি এত এক্সপোজার নিয়েছেন এর ভিতরে, তার এরিয়া অফ ওয়ার্ক যেটা তার না, যে দায়িত্ব তার পালন করার না। যেমন ধরেন আমাদের দেশের বন্দর কারা ব্যবহার করবে, আমরা বন্দর এবং করিডোরের আলোচনায় আমি বলছি যে তার এক্সপোজারটা, এই এক্সপোজারটা এত দিচ্ছে যে তিনি কি তার ক্ষমতাকে লিঙ্গারিং করার জন্য বিভিন্ন রকম বাইনারি মাঠে তুলে দিচ্ছেন এবং সেগুলোকে তিনি প্রভোগও করছেন। এবং এই আপনি দেখেন, যদি আজকে একটা আপনার এই যে নন পলিটিক্যাল গভর্নমেন্ট, দ্যাট মিনস একটা অনির্বাচিত সরকার, তার যে দায়িত্ব তার প্রথম ম্যান্ডেট হলো একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া। সেই নির্বাচনের জন্য যতটুকু যা সংস্কার করা প্রয়োজন সবাই আমরা একমত হয়েছি, তারপরেও সবাই একমত হওয়ার পরেও তিনি ডিলে করে করে বিভিন্ন রকম বাইনারি তুলছে। যেমন দুটো ডেট দিল, আমরা বললাম যে আপনি একটা সুনির্দিষ্ট ডেট দেন। কেন সুনির্দিষ্ট ডেট দিলে, উনি যদি নির্বাচন মিন করেন যে আমি দিব, তাহলে একটা সুনির্দিষ্ট ডেট দিলে সমস্যা কী? তারপরে তিনি একবার বললেন যে 30 ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, তার প্রেস উইং থেকে বলে যে না, ডক্টর ইউনূস সরকার এটা বলেনি। তখন আমাদের মনে হয় যে সরকারের ভিতরে কোনো সরকার আছে কি না। এই সরকারের ভিতরে সরকার থাকার ফলে এই যে অরাজক পরিস্থিতি এখন শুরু হচ্ছে, এবং তর্ক এবং বিতর্কে আপনি বলেছেন যে এই যে পরাজিত মাফিয়া, তারাও কিন্তু ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে। তার মানে এই যে বিভিন্ন পক্ষের যে আন্দোলনগুলো, সেটিকে আবার তাদেরকে মাঠে ফিরে আসার সুযোগ করে দিচ্ছে। স্বাভাবিক, আমাদের তর্ক বিতর্কে তাদের সমস্ত অপকর্ম চাপা পড়ছে, এবং এই তর্ক বিতর্কের ফলে গণতন্ত্র যেহেতু প্রতিষ্ঠা দেরি হচ্ছে, এই সুযোগে ওই পরাজিত মাফিয়ারা কিন্তু আবারও ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে। এটা কিন্তু ডক্টর ইউনূস সরকারকে মনে রাখতে হবে।